আজ আমরা এই ক্যাসেট টাইপ এসি মাস্টার সার্ভিসিং করব। তো প্রথমে এর যে ফিল্টার প্যানেল রয়েছে সেটা খুলে নেব। এই যে এখানে দুটি লক রয়েছে, যেটা খুলেই মূলত এর যে ফিল্টার রয়েছে সেটা খুলে যাবে। ডিসপ্লে অফ রয়েছে। তো ভিতরে যে কুলিং কয়েল বা ইভাপোরেটর কয়েল রয়েছে সেটা কতটা ময়লা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্লোয়ার ফ্যানের পাখার সাইড দিয়ে। তো কতটা ময়লা রয়েছে আপনারা দেখুন, এবং এটা প্রত্যেকটা অংশ খুলে আমরা কিভাবে পরিষ্কার করি দেখেন। এর যে ডিস্ট্রিবিউশন প্যানেল রয়েছে সেটা খুলব। তার আগে এর যে কভারগুলো রয়েছে আমরা খুলে নিচ্ছি। দেখেন এখানে যে লক রয়েছে, লক খোলার জন্য নিচে স্ক্রু লুজ দিতে হবে, তাহলেই উপরের লক খুলে যাবে। তো এটা মূলত ক্যাসেট টাইপ এসি। এর যে ইভাপোরেটর কয়েল সেটা চারদিক থেকে খাড়াভাবে থাকে, চার কোণা। ফলে যখন আমরা এটা পরিষ্কার করব, এটা পরিষ্কার করার আগে আমরা কস্টিক সোডা ব্যবহার করব না। স্পিড টাইপ এসিতে আমরা কস্টিক সোডা ব্যবহার করি, এখানে আমরা ফোম ব্যবহার করব, ফোম স্প্রে করব। তার আগে আমরা প্যানেলগুলো খুলে নিচ্ছি। ওই যে গ্রিলগুলো রয়েছে সেটা খোলার আগে আমরা প্যানেলগুলো খুলব। তো ডিস্ট্রিবিউশন প্যানেল আমরা খুলে নিয়েছি এবং এর যে ওয়াটার ট্রে রয়েছে সেটাও খুলে নিচ্ছি। চারটি স্ক্রু দিয়ে ওয়াটার ট্রে আটকানো রয়েছে। তো পূর্বে যখন আমি এই এসি পরিষ্কার করেছিলাম সেখানে ওয়াটার ট্রে আমরা খুলিনি, কারণ সেটা নতুন অবস্থায় ছিল। এখন মূলত কিছুটা পুরাতন হয়ে গেছে। এবং এর যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেখান থেকে আমরা কিছু কানেক্টর খুলে নিচ্ছি। যে কানেক্টরগুলো মূলত সুইং মোটর কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর, সেগুলো আমি খুলে নিয়েছি। এবং ওয়াটার ট্রে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা ময়লা রয়েছে। এবং এর যে ইভাপোরেটর বা কুলিং কয়েল সেটা চারদিক থেকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমেই এর যে ব্লোয়ার ফ্যান রয়েছে সেটা খুলে নিচ্ছি। তো ব্লোয়ার ফ্যান খোলার আগে এই যে সাবমার্সিবল পাম্প দেখছেন, এই সাবমার্সিবল পাম্প মূলত ওয়াটার ট্রেতে যে পানি জমা হয়, ইভাপোরেটর কয়েলের ভিতরে যে পানিটা হয় সেটা মূলত এই ট্রেতে জমা হয়। এই ট্রে থেকে ওই সাবমার্সিবল পাম্পের মাধ্যমে মূলত ড্রেন পাইপ দিয়ে বাইরে চলে যায়। তো সাবমার্সিবল মোটর স্বয়ংক্রিয়ভাবে অন এবং অফ হয়। এই সাবমার্সিবল মোটরের পাশে, সাবমার্সিবল পাম্পের পাশে একটি ওয়াটার লেভেল কন্ট্রোলার সেন্সর রয়েছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই যে উপরের দিকে দেখেন সাবমার্সিবল মোটরের এই যে সাবমার্সিবল পাম্পের সাইডে যে পাইপ রয়েছে, এই পাইপ দিয়ে মূলত পানি ড্রেন পাইপ দিয়ে বাইরে যায়। এই যে উপরে ড্রেন পাইপ রয়েছে, এই ড্রেন পাইপ দিয়ে গ্যাস পাইপের সাথে ড্রেন পাইপ দিয়ে মূলত বাহিরে চলে গেছে, আউটডোরের কাছে চলে গেছে এবং সেখান থেকে বাহিরে চলে যায়। আর এই যে কানেক্টর রয়েছে সেটা দিয়ে মূলত সাবমার্সিবল মোটর এবং এই যে ওয়াটার লেভেল কন্ট্রোলার সেন্সর স্বয়ংক্রিয়ভাবে কাজ করে থাকে। ওই যে প্যানেল থেকে আমি খুলেছি, কন্ট্রোল প্যানেল থেকে, সেখান থেকে মূলত এই যে আমি কানেক্টরগুলো খুলে নিয়েছি। এই কানেক্টরগুলো আমি উপরে তুলে রাখবো। তো এটা মূলত একটি ফ্লোট সুইচ, যেটা মূলত ওয়াটার লেভেল কন্ট্রোল করে থাকে। পানির লেভেল যখন উপরে আসে তখন সাবমার্সিবল মোটর স্বয়ংক্রিয়ভাবে অন হয় এবং পানি নিষ্কাশন করতে থাকে, বা সুয়ারেজ পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন হয়ে যায়। আমরা এই ব্লোয়ার ফ্যানটি খুলবো। দেখেন আমরা ব্লোয়ার ফ্যানের নাট খুলে নিচ্ছি। ব্লোয়ার ফ্যান খুলেই মূলত এই যে ব্লোয়ার মোটর রয়েছে সেটা কভার করব। প্লাস্টিক ব্যবহার করে কভার করে আমরা ফোম স্প্রে করব এবং জেট পাম্প ব্যবহার করে আমরা পানি স্প্রে করব। জেট পাম্প অথবা কার ওয়াশ পাম্প অনেকেই বলে থাকে, সেটা ব্যবহার করে আমরা এই প্যানেলগুলো ওয়াশ করব। দেখেন এখান থেকে পাওয়ার কেবল গিয়েছে এই ব্লোয়ার মোটরের, এবং ইভাপোরেটর বা কুলিং কয়েল আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা ময়লা রয়েছে। নিচের দিকে জেলি জমে গেছে, এই জেলি পরিষ্কার করতে হবে। সাধারণত আমরা স্পিড টাইপ এসি যখন পরিষ্কার করি, মাস্টার সার্ভিস করি, তখন কস্টিক সোডা ব্যবহার করি এই ময়লাগুলো ক্লিয়ার করার জন্য। তো এখানে কস্টিক সোডা ব্যবহার করছি না, কারণ এখানে যেহেতু এর যে কয়েল সেটা খাড়া, যদি আমরা কস্টিক সোডা ব্যবহার করি আমাদের গায়ে পড়বে এবং প্রচণ্ড চুলকাবে। কস্টিক সোডা প্রচণ্ড চুলকায়, যখন পানিতে মিশিয়ে ব্যবহার করা হয় হাত দিয়ে ধরা যায় না, প্রচণ্ড চুলকায়, ক্ষতিকর একটি রাসায়নিক। তো এই কারণে আমরা এখানে কস্টিক সোডা ব্যবহার করছি না।
আমরা এখানে ফোম ব্যবহার করব। তো আমি দেখছি কতটা ধুলা রয়েছে এবং এই যে ব্লোয়ার মোটর সেটা প্লাস্টিক ব্যবহার করে আমি কভার করছি। প্লাস্টিক ব্যবহার করে আমরা কভার করে দিয়েছি, দেখেন এই যে কভার করে দিয়েছি, যাতে কোনো প্রকার পানি যখন আমরা স্প্রে করব এখানে পানি প্রবেশ না করে। দেখেন আমরা এই ক্যান বা ফোম আমরা 350 টাকা দিয়ে নিয়ে আসছি। তো এই ধরনের ক্যান আপনারা এসি বা ফ্রিজের যে স্পেয়ার পার্টসের দোকান রয়েছে সেখানে পেয়ে যাবেন। আমি 350 টাকা দিয়ে নিয়ে আসছি। তো দেখেন প্রথমে অল্প অল্প আমি ফোম স্প্রে করছি। ফোম স্প্রে করার পরে কুলিং কয়েলে যে পানি ছিল ভিতরে সেটা মূলত ঝরে পড়ছে, বৃষ্টির মতো ঝরে পড়ছে। তো এই ফোম ব্যবহার করলে মূলত এর যে ধুলা ময়লা বা স্যাঁতসেঁতে ভাব রয়েছে, ডাস্ট রয়েছে, জেলি রয়েছে, সেটা মূলত আলগা হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় এবং পানি স্প্রে করার পরে এই ময়লাগুলো পানির সাথে বের হয়ে আসে, যেটা আমরা কস্টিক সোডা ব্যবহার করে করে থাকি। দেখেন আমরা ফোম স্প্রে করে দিচ্ছি। আমরা চারদিক থেকে ফোম স্প্রে করব। তো ক্যাসেট এসির যে উপরের কভার রয়েছে তার উপরে অনেক ধুলা থাকে, যেটা ব্লোয়ার ফ্যান ব্যবহার করে, হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করে পরিষ্কার করা হয়। এবং ভিতরে হ্যান্ড ব্লোয়ার ব্যবহার করে পরিষ্কার করে কোনো লাভ হয় না, কারণ এর যে প্যানেলের ভিতরে ময়লা রয়েছে, এয়ার ফিল্টার থাকার পরেও প্যানেলের ভিতরে ময়লা জমে। এসি যখন চলে বাতাস টানতে থাকে এবং রুমের ভিতরে বা হলের ভিতরে যে ময়লা থাকে সেটা মূলত এয়ার ফিল্টার ভেদ করে ছোট ছোট ধূলিকণা এই কয়েলের ভিতরে প্রবেশ করে, এবং যেহেতু কয়েল পানিতে ভিজা থাকে, স্যাঁতসেঁতে থাকে, এ কারণে এখানে জেলি জমে যায়, ময়লা জমে যায়। তো দেখেন আমরা ফোম ব্যবহার করার পরে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবং ফোম যখন ক্লিয়ার হয়েছে আমরা পানি স্প্রে করছি। তো প্যানেলে পানি স্প্রে করার কৌশল হলো পানি সোজাসুজি স্প্রে করতে হবে প্যানেলের দিক থেকে, যেহেতু ফিন্স রয়েছে, পাতলা পাতলা ফিন্স রয়েছে। দেখেন কতটা ময়লা পানি পড়ছে এবং আমরা এই জেট পাম্প ব্যবহার করে পানি স্প্রে করছি। ওই যে ময়লা বালতিতে পড়বে, আমরা একটি প্যারাশুট কাপড়ের ব্যাগ ব্যবহার করছি, ওয়াটারপ্রুফ ব্যাগ, যার মাধ্যমে রুমের ভিতরে খুব বেশি পানি পড়বে না এবং আমরা সোজাসুজি পানি স্প্রে করছি। ওই যে কুলিং কয়েলের যে সাইড থেকে ফিন্স থাকে, পাতলা ফিন্স, ওই ফিন্সগুলো পাতলা হয়ে থাকে, খুব ধারালো, সেখানে যদি হাত লাগে তাহলে কেটে যায়। এ কারণে হাত দিতে হয় না, হাত দিলে হাত কেটে যাওয়ার ভয় থাকে এবং ফিন্সগুলো বেঁকে যায়। তো আরেকটি কারণে বেঁকে যায়, ওই যে পানি স্প্রে করছি, যেটা প্রেসারে পানি স্প্রে করছে। জেট পাম্প খুবই প্রেসারে, বেশ প্রেসারে পানি স্প্রে করে। প্রেসারের কারণে ফিন্সগুলি বেঁকে যাওয়ার ভয় থাকে। এ কারণে আমরা সোজাসুজি পানি স্প্রে করছি, আমরা নিচ বা উপর থেকে বা সাইড থেকে পানি স্প্রে করছি না। তো বাঁকাভাবে পানি স্প্রে করলে ওই ফিন্সগুলো বেঁকে যায়, ফলে ওই এসির পারফরমেন্স কমে যাবে, কারণ বাতাস ফ্লো করতে পারবে না, ভেন্টিলেশন বন্ধ হয়ে যাবে, ভেন্টিলেশন কমে যাবে। এ কারণে আমরা ধীরে ধীরে পানি স্প্রে করছি, এক সাইড করে পানি স্প্রে করছি, ময়লাগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা পার্থক্যটা দেখুন, যেখানে আমরা পানি স্প্রে করছি তার বাঁ সাইডে আমরা এখনো পানি স্প্রে করিনি, কালো দেখা যাচ্ছে, জেলি দেখা যাচ্ছে। তো এভাবে আস্তে আস্তে পানি স্প্রে করতে করতে একটা সময় এই জেলিগুলো ক্লিয়ার হয়ে যাবে, নিচে পড়বে, ওই যে প্যারাশুট কাপড়ের ভিতরে পড়ছে। এবং ওয়াটারপ্রুফ ব্যাগ যেহেতু, এই ব্যাগের একটি পাইপ রয়েছে চিকন, তার মাধ্যমে পানি বালতিতে, নষ্ট বা ময়লা পানি বালতিতে পড়বে। দেখেন ধুলা ময়লা যুক্ত পানি ওই যে বালতিতে পড়ছে, এবং আমরা এই চার সাইড ধীরে ধীরে স্প্রে করে ক্লিয়ার করে দেব। এসি মাস্টার সার্ভিস, তো বছরে অন্তত একবার এসি মাস্টার সার্ভিস করিয়ে নেওয়া ভালো। এই এসি আমরা দুইবার করছি, গরমের শুরুতে, সিজনের শুরুতে একবার করেছিলাম এবং সিজনের শেষ দিকে শীত আসছে এ অবস্থায় আর একবার করছি। দেখেন ওয়াটার ট্রের ভিতরে কতটা ময়লা জমে আছে, সম্পূর্ণ আমরা পরিষ্কার করব। আপনারা দেখতে থাকুন একটু ধৈর্য ধরে আমরা কিভাবে এই ক্যাসেট টাইপ এসি মাস্টার সার্ভিস করি বা পরিষ্কার করি। তো আউটডোর পরিষ্কার করার সিস্টেম একই, ক্যাসেট টাইপ এসি হলেও এর যে আউটডোর সেটা স্প্লিট টাইপ এসির মতোই একই রকম। তো যেহেতু আউটডোর কিভাবে সার্ভিসিং করতে হয় সেটা আমি
পূর্বের ভিডিওতে দেখিয়েছি, এ কারণে আমি এই ভিডিওতে আউটডোর সার্ভিসিং দেখাবো না। দেখেন আমি সাইডের বাম সাইডের যে প্যানেল রয়েছে কুলিং কয়েল, বাম সাইডের যে কুলিং কয়েল রয়েছে সেখানে পানি স্প্রে করছি এবং কতটা ময়লা পানি পড়ছে, কাদা পড়ছে। আপনারা একটু লক্ষ্য করুন, ওই যে কয়েলের ভিতরে যে ময়লা সেটা আস্তে আস্তে কালো পানি ওই যে প্যারাশুট কাপড়ের ওয়াটারপ্রুফ ব্যাগের ভিতর থেকে বালতিতে পড়ছে। যেহেতু আমরা সাউন্ড বন্ধ করে দিয়েছি মোটরের, এখানে প্রচুর শব্দ হয় মোটরের, আপনাদের দেখানোর চেষ্টা করছি কতটা ময়লা এভাবে ক্লিয়ার করা যায়। তো এভাবে যদি মাস্টার সার্ভিস করানো হয়, এসি নতুনের মতো পারফরমেন্স করবে এবং বিদ্যুৎ বিল কম আসবে। তো বিদ্যুৎ বিল কম আসার কারণ হচ্ছে এসির যে কুলিং কয়েলের ভেন্টিলেশন ক্ষমতা বেড়ে যাবে, বাতাস ফ্লো করতে পারবে। দ্রুত বাতাস ফ্লো করলে রুমের যে টেম্পারেচার বা রুম টেম্পারেচার সঠিক স্থানে আনতে পারবে। যদি আপনারা 22-এ দিয়ে রাখেন তাহলে 22 তাপমাত্রা আনতে যতটুকু সময় লাগবে, যদি এই কুলিং চেম্বার জাম থাকে তার থেকে বেশি সময় লাগবে, অনেক সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। ফলে কম্প্রেসার অধিক সময় চলবে। যেহেতু রুম টেম্পারেচার অনুযায়ী সেন্সর চেষ্টা করবে 22 ডিগ্রি নিয়ে আসতে, সেহেতু কম্প্রেসার দীর্ঘ সময় চলবে এবং এসির যে পারফরমেন্স সেটা কমে যায়, আস্তে আস্তে কমে যায়। এবং জাম থাকলে এসির ভিতরে যদি ধুলাবালি থাকে, দেখেন ময়লা পড়ছে, সরাসরি ময়লা পড়ছে। তো আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং কি কারণে আপনারা মাস্টার সার্ভিস করবেন। দেখেন ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে আমরা কেবলগুলো খুলে নিচ্ছি, ওই যে সুইং মোটরের কেবল এবং ডিসপ্লে কেবল খুলে, মোটর এবং কেবল খুলে নেব, খুলে আমরা এটা পানি দিয়ে পরিষ্কার করব জেট পাম্প ব্যবহার করে। তো পূর্বে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছিলাম, এখন পানি দিয়ে পরিষ্কার করব। অনেক ময়লা হয়েছে, ময়লাগুলো আমরা পরিষ্কার করে দেবো, একেবারে নতুনের মতো ক্লিন করে দেবো। দেখেন ওই যে সুইং মোটর দেখা যাচ্ছে, 4টি মোটর এখানে রয়েছে, 4টি গ্রিল আপ ডাউন করার জন্য, বাতাস ফ্লো করার জন্য। তো মাস্টার সার্ভিস প্রত্যেকটা এসির করা প্রয়োজন। যদি আপনারা না করেন, ইনডোর এবং আউটডোর দুটি ইউনিট করতে হবে। যদি আউটডোর আপনারা পানি স্প্রে না করেন কন্ডেন্সার কয়েলে, তাহলে ওই কন্ডেন্সার কয়েল জাম হয়ে যাবে এবং ওই যে ফ্যান, সম্পূর্ণ ফ্যানও জাম হয়ে যাবে, ফলে বাতাস ভেন্টিলেশন করতে পারবে না। যদি কন্ডেন্সার কয়েল অতিরিক্ত গরম হয় তাহলে এসির অবস্থা খারাপ হয়ে যাবে, এসি খুব বেশি দিন লাস্টিং করবে না, এসির যে পারফরমেন্স সেটা কমে যাবে। কারণ ওই যে কয়েল যদি ঠান্ডা করতে না পারে জাম থাকার কারণে, তাহলে এসির যে গ্যাস সেটা মূলত ভালো পারফরমেন্স করতে পারবে না, এসির যে কার্যক্ষমতা সেটা কমে যাবে। এ কারণে ইনডোর সাথে সাথে আউটডোর পরিষ্কার করতে হবে, আউটডোর যে কন্ডেন্সার কয়েল রয়েছে সেটাও পরিষ্কার করতে হবে এবং ফ্যান যাতে সম্পূর্ণ ভেন্টিলেশন করতে পারে গরম বাতাসটাকে, বা কন্ডেন্সার কয়েলের যে হিটটা সেটা যাতে কমাতে পারে, বাইরে বের করে দিতে পারে, ঠান্ডা করতে পারে। এ কারণেই মূলত আউটডোর পরিষ্কার করতে হয় বা পানি স্প্রে করে কন্ডেন্সার কয়েল ক্লিয়ার করতে হয়, ধুলাবালি ক্লিয়ার করতে হয়। তো কিভাবে কন্ডেন্সার কয়েল বা আউটডোর কয়েল পরিষ্কার করতে হয় পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি, চাইলে আপনারা ওই ভিডিও দেখে নিতে পারেন। ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। দেখেন আমরা ওই যে ফিল্টার আমরা পরিষ্কার করছি, এয়ার ফিল্টার, দেখেন কতটা ময়লা বা ধুলা জমে আছে। কতটা বোঝা যাচ্ছে, খুব বেশি বোঝা যাচ্ছে না, ওখানে ধুলা উড়ে চলে যাচ্ছে, প্রচুর ধুলা জমেছে, ধুলাগুলো আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো এই যে মাস্টার সার্ভিস আমি এই এসির বছরে 2বার করলাম, শুরুতে একবার, গরমের শুরুতে একবার এবং শীত আসার পূর্বে একবার। তো যেহেতু এটা নভেম্বর মাস চলছে, শীত প্রায় আসে আসে অবস্থা, তো এখন এই যে ফিল্টার দেখছেন, অন্তত 5বার আমি এই 2 মাস্টার সার্ভিসের মাঝখানে এই ফিল্টার পরিষ্কার করেছি, অন্তত 5বার। শুধুমাত্র পানি দিয়ে এই ফিল্টার পরিষ্কার করে আমি ফিটিং করে দিয়েছি। এরপরও কতটা ধুলা জমেছে, যদি আমি এই 5বার পরিষ্কার না করতাম তাহলে এই ফিল্টার ধুলায় জাম হয়ে যেত। তো জাম হওয়ার আগেই মূলত এয়ার ফিল্টার পরিষ্কার করতে হয়। আপনাদের যে স্পিড টাইপ এসি রয়েছে তার এয়ার ফিল্টার অবশ্যই মাঝে মধ্যে পরিষ্কার করবেন, ধুলা জমলেই পরিষ্কার করবেন। তাতে এসির পারফরমেন্স ভালো থাকবে, বিদ্যুৎ বিল কম আসবে, ঘরে রোগ জীবাণু কম ছড়াবে। কারণ এখানে যদি ধুলা জমে থাকে সেখানে রোগ জীবাণু বাসা বাঁধবে, স্যাঁতসেঁতে পরিবেশ হবে এবং ওই রোগ জীবাণু মূলত ঘরের বাতাসের সাথে ছড়িয়ে যাবে। তো এই কারণে আপনারা এয়ার ফিল্টার পরিষ্কার করবেন। এয়ার ফিল্টার পরিষ্কার করলে এসির পারফরমেন্স ভালো থাকবে, সাথে রোগ জীবাণু কম ছড়াবে। এবং বছরে অন্তত একবার
পারলে এর থেকেও বেশি, যদি বেশি ধুলা জমা হয় বা ময়লা হয় তাহলে এর থেকেও বেশি 2 বার অথবা 3 বার আপনারা মাস্টার সার্ভিস করাবেন। মাস্টার সার্ভিস বলতে এই যে জেট পাম্প ব্যবহার করে যে পানি স্প্রে করছি এটাই। পানি স্প্রে করার আগে ইভাপোরেটর বা কুলিং কয়েলের ভিতরে আমরা কস্টিক সোডা ব্যবহার করি, অনেকেই ফোম ব্যবহার করে। ওই যে আমরা ফোম ব্যবহার করলাম, ওই ফোম ব্যবহার করে। তো আপনারা ফোম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ময়লা ক্লিয়ার করার জন্য আমরা কস্টিক সোডায় দ্রুত ময়লা পরিষ্কার করে নিয়ে আসি। তো যদি জেলে জমে যায় তাহলে ওই ইভাপোরেটর চেম্বার বা কুলিং চেম্বার খুলতে হয়। প্রচুর পরিমাণে জেলি জমে যায় যদি 3-4 বছর যদি মাস্টার সার্ভিস না করা হয় এবং এসি যদি প্রচুর পরিমাণে চলতে থাকে তাহলে ভিতরে এতটা পরিমাণ জাম হয়ে যায়, এই পানি স্প্রে করে ময়লা বের করা যায় না। সেক্ষেত্রে ইনডোর খুলতে হয়, গ্যাস লক করে ইনডোরের যে ইভাপোরেটর চেম্বার বা কুলিং চেম্বার খুলে কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয় বা খুলে পরিষ্কার করতে হয়। তো দেখেন আমরা ট্রে পরিষ্কার করছি, ওয়াটার ট্রের ভিতরে ময়লা কতটা রয়েছে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা সাবান দিয়ে পরিষ্কার করার প্রয়োজন নেই, পানি স্প্রে করলেই ময়লাগুলো ক্লিয়ার হয়ে যাবে। পানিতে প্রচুর প্রেসার রয়েছে, অনেকটা প্রেসার রয়েছে। তো পানির প্রেসারেই মূলত ময়লা ক্লিয়ার হয়ে যায়। এটাকে অনেকে কার ওয়াশ পাম্প বলে, কারণ গাড়িগুলো বা মোটরসাইকেলগুলো এই পাম্প ব্যবহার করে পরিষ্কার করা হয়। দেখেন কতটা পরিষ্কার করে দিয়েছি এবং আমরা শুকনো কাপড় ব্যবহার করে এগুলো মুছে নেব এবং আমরা ক্যাসেট টাইপ এসির প্রত্যেকটা অংশ আবার ফিটিং করে চালু করব এবং আপনাদের দেখাবো। দেখেন এখানে কোনো প্রকার পানি আমরা ঢুকতে দেইনি, কভার করে নিয়েছিলাম এবং শুকনো কাপড় ব্যবহার করে আমরা পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা অংশ। তো যা বলছিলাম, আপনারা যদি মাস্টার সার্ভিস করান তাহলে এসি ভালো থাকবে, পারফরমেন্স ভালো থাকবে, বিদ্যুৎ বিল কম আসবে, ঘরের পরিবেশ ভালো থাকবে এবং কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা হবে। ঘরে মূলত ঠান্ডা হবার জন্যই এসি ব্যবহার করা হয়। যদি ঠান্ডা পর্যাপ্ত পরিমাণ না হয়, কাঙ্ক্ষিত পরিমাণ না হয়, তাহলে এসি মূলত সঠিক পারফরমেন্স দিতে পারে না। তো এই কারণে সঠিক পারফরমেন্সের জন্য, কাঙ্ক্ষিত পরিমাণ ফলাফলের জন্য মূলত মাস্টার সার্ভিস করাতে হয় ইনডোর এবং আউটডোর দুটি ইউনিট। দীর্ঘদিন যদি মাস্টার সার্ভিস না করানো হয় বা পানি স্প্রে না করা হয় তাহলে ভিতরে জাম হয়ে যায়, জেলি জমে যায়। তো আমরা একটি এসি কয়েল খুলে, কুলিং কয়েল খুলে পরিষ্কার করেছিলাম, যেটা পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন। ওই যে কন্ট্রোলিং প্যানেল থেকে আমরা যে কানেক্টর খুলেছিলাম সেগুলো আবার সংযোগ করে দিচ্ছি। এই যে কন্ট্রোলিং প্যানেল দেখছেন, এটা কিন্তু একটি বক্স। এই বক্স খুলে আমি সাইডে সরিয়ে রেখেছিলাম পলিথিন দিয়ে বেঁধে, যাতে এক ফোঁটা পানিও ভিতরে না ঢোকে। তো এটা আমি ক্যাসেট টাইপ এসির বাহিরে রেখেছিলাম, বাহিরের দিকে যে কুলিং পাইপ রয়েছে তার সাথে বেঁধে রেখেছিলাম। পানি ঢোকার কোনো প্রশ্নই আসে না এখানে। এবং দেখেন আমরা এর যে ডিস্ট্রিবিউশন প্যানেল সেটাও পরিয়ে দিয়েছি এবং কন্ট্রোল প্যানেল আমরা বক্স আটকিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমরা ওর যে ফিল্টার রয়েছে, ফিল্টারটা সেট করব। ফিল্টারের যে প্যানেল রয়েছে সেটাও সেট করে দেব। দেখেন আমরা মোটামুটি ক্যাসেট টাইপ এসি ফিটিং করার পর্যায়ে রয়েছি। তো এই যে ফিল্টার, এটাও আমরা প্যানেলের সাথে আটকিয়ে দিচ্ছি, এই যে লক করে দিচ্ছি। তো যা বলছিলাম, দীর্ঘদিন যদি মাস্টার সার্ভিস না করা হয়, যদি আপনার ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করার চেষ্টা করেন তাহলে মূলত ভিতরে ময়লা থেকে যায়, প্যানেলের ভিতরে বা চেম্বারের ভিতরে ময়লা থেকে যায়। ওই ময়লাটা পানি স্প্রে না করলে, প্রচুর প্রেসারে পানি স্প্রে না করলে মূলত ক্লিয়ার হয় না। দেখেন আমরা এসি চালু করেছি এবং এসি, ক্যাসেট টাইপ এসি সঠিকভাবে কাজ করছে এবং কুলিং আগের থেকে ফাস্ট হবে, খুব দ্রুত কুলিং হবে, যেহেতু আমরা সম্পূর্ণ চেম্বার পরিষ্কার করে দিয়েছি। ইভাপোরেটর চেম্বার দেখেন বাতাস কতটা ফলো করছে, বাতাসের স্পিড আপনারা দেখেন, চারদিক থেকে মূলত বাতাস ফলো করবে। তো অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু শেয়ার করেন না, লাইক কমেন্ট করেন না। অনুরোধ থাকবে আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।